আমি একটা গল্প দিয়ে আরম্ভ করি। স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড গোলমাল হয়ে গেল একটা বিড়াল নিয়ে। স্বামী বিড়াল ভালোবাসেন এবং উনি একটা বিড়াল পালেন। স্ত্রী ভালোবাসেন, বিড়াল নোংরা, বিড়াল খাবারে মুখ দেয়, বিড়াল এটা করে, বিড়াল সেটা করে, তারাও ওই বিড়াল। যে শেষ পর্যন্ত যেদিন প্রচণ্ড ঝগড়া হয়ে গেল সেদিন ঠিক হলো, স্বামীও রাজি হলেন যে বিড়াল আর থাকবে না এবার। তখন স্ত্রী একটা ছালা নিয়ে আসলেন, ছালার মধ্যে বিড়ালটাকে বললেন। বাড়িতে দেবর ছিল, তাকে ডেকে ওই ছালার মুখ ভালো করে বন্ধ করে বললেন যে এবার এই বিড়ালকে ওই বুড়িগঙ্গার ওপারে ধলেশ্বরী, তার ওপারে পদ্মা, সেই পদ্মার ওপার সে ফেলে দিয়ে আসো। তো যা হোক, সেই ছেলে গেছে, পদ্মার পার হয়নি, ধলেশ্বরীর উপরে ফেলে চলে এসছে। সে গেছে 12টার সময়, তার 5টা 6টার মধ্যে চলে আসার কথা। 7টা বাজে সে আসে না, 8টা বাজে আসে না, 10টা বাজে আসে না, 12টা বাজে আসে না, 2টো বাজে সে আর আসে, হয়তো আসবেই না। স্বামী তো ক্ষিপ্ত, তুমি বিড়ালকে তাড়িয়েছ, আমার ভাইটাকে পর্যন্ত শেষ করছো, আজ তোমার একদিন কি আমার একদিন, বলে টোলে তাদের ঝগড়া যখন আবার তুঙ্গে, সেই সময় দেখা গেল যে সেই ভাই এরকম করতে করতে প্রায় জীবন মৃত এসে ধপাস করে মেঝের উপরে পড়ে গেল। কি হয়েছিল রে তোর, কোথায় গিয়েছিলি, দেরি হলো কেন? বলে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তো আসলি কি করে তাহলে? বলে যে বিড়ালটার পিছনে পিছনে। তো তোমরা তো জানো যে বিড়ালের একটা আশ্চর্য গুণ আছে, বিড়াল কিন্তু প্রভু ভক্ত নয়, বিড়াল প্রভু চেনে না, বিড়াল চেনে ঘর, বিড়াল চেনে বাড়ি। আর প্রভুকে চেনে কে? কুকুর। কুকুরের প্রভু ভক্তির তো কোনো শেষ নাই গল্পের। একবার ইটালি থেকে এক সৈন্য গাড়িতে করে যুদ্ধে চলে গেল, তার কুকুরটাকে রেখে স্টেশনে। কুকুরটা বসেই থাকলো যে কবে ফিরে আসবে, কবে ফিরে আসবে। কিন্তু সে ভদ্রলোক তো যুদ্ধে মারা গেছে, উনি তো আর ফিরবেন না। কুকুরটা তো জানে না, বসে থেকে থেকে ওইখানেই সে মারা গেছে। এরকম অসম্ভব প্রভুভক্তি। এই প্রভুভক্তি যদি আমাদের থাকতো তাহলে এই রাষ্ট্রের আরো অনেক উন্নতি হতো, এত সব অনুষ্ঠান করতে হতো না। আর একটা প্রাণী আছে যাকে আমরা একেবারে সব সময় গালাগালি করি, ওই প্রাণীকে যত না গালাগালি করি, মানুষকে তার চাইতে বেশি গালাগালি করি। কি সেই প্রাণীটা? হ্যাঁ, ঠিক বলছে। এখানে সেই সংখ্যা কি অনেক? নাহলে এতজনে একবারে বলে উঠলো কি করে? কিন্তু এই গাধার কিন্তু একটা আশ্চর্য ক্ষমতা আছে, সে ভয়ঙ্করতম পাহাড়ে উঠে যেতে পারে। কারণ গাধা হচ্ছে সেই প্রাণী যে তার 4 পা কোথায় পড়ছে সে সেটা স্পষ্টভাবে বুঝতে পারে। তো এক একটা প্রাণীর এক একটা বৈশিষ্ট্য আছে, শক্তি আছে। সব প্রাণীরই প্রায় দেখা যাবে যে একটা না একটা অসাধারণত্ব প্রত্যেকটা প্রাণীর মধ্যে আছে। কিন্তু মানুষের কি আছে? মানুষ কিন্তু একটা শক্তি নিয়ে জন্মায় না, আর সব প্রাণী কিন্তু মোটামুটিভাবে একটা শক্তি নিয়ে জন্মায়। ওটা হচ্ছে সিঙ্গেল ট্র্যাক এবং এরা 1 ডাইমেনশনাল। আমাদের বাড়ির পাশে একটা বিরাট জঙ্গল ছিল, ওখানে বুনো শুয়োর থাকে। বুনো শুয়োর কিন্তু ভয়ঙ্কর হিংস্র। ওগুলোকে মারতো কি করে? প্রত্যেক দিন সন্ধ্যায় ও একটা রাস্তা দিয়ে যাবেই যাবে। মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের কাছাকাছি মানুষ অনেক সময় দেখা যায়। তো এখন আমাদের মানুষের মধ্যে এক একজন এক এক দিকে আগ্রহ থাকে। আমার ছোটবেলায় আগ্রহ ছিল পুকুরে গোসল করার,
নামলে আর 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আর উঠি না। বাড়ির লোকেরা ভাবে যে বোধহয় মারা গেছে পুকুরের মধ্যে। স্কুলে পড়ি, স্পোর্টস ভালো লাগতো, বেরিয়ে যেতে ভালো লাগতো। ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, কোথাও আমার হ্যাঁ নেই মানা, তারপরে মনে মনে। এই হলো বাঙালি। ওই যে মনে মনে লাগিয়ে দিয়েছেন, এই হলো বাঙালি। আরে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে কেন হবে? সত্যি হবে। যদি আমি হারিয়ে যেতেই চাই, আমি বেরিয়ে যাব, তারপরে দেখা যাবে কি হয় না। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, দিয়ে বুঝলাম যে ফেল নির্ঘাত, কারণ আমাকে ভর্তি করানো হয়েছে কমার্সে। তা আমি কি করে কমার্সে পাশ করবো বল? যদি চোর ডাকাত আমাকে আক্রমণ করে, একটা পয়সা পাবে না। আমার পয়সার প্রতি কোনো আগ্রহই নাই, এবং ওটাকে আমার শত্রু মনে হয়। তো যখন বুঝলাম যে নানানভাবে যোগ দিয়ে দেখি যে অ্যাকাউন্টেন্সিতে আর পাস হবে না, কিছুতেই হবে না। তোমরা তো কমার্সের ছাত্র আছো এখানে, না? টাকা টাকা আরো টাকা। তো আমাদের 50 টাকা ছিল, একটা কোশ্চেন ছিল 50 টাকা একদিকে হওয়ার কথা, আমি 2 দিকে দিয়ে দিয়েছি। ব্যালেন্স শিট মিলে গেছে, কিন্তু ডেবিটেরটা ক্রেডিটে গেছে, ক্রেডিটেরটা ডেবিটে এসছে। এই যুগে হলে স্যাররা দেখতেন না, 35 নম্বর দিয়ে দিতেন। কিন্তু আমি জানি যে সেকালে এর ক্ষমা ছিল না। ক্ষমা যদি থাকে তাহলে মানুষ ছোট হয়ে যায়। আমরা বড় উদার, ক্ষমাশীল। কি পাস? অটো পাস। কি ক্ষমাশীল আমরা! অটো পাস। ক্ষমা নাই। ক্ষমা যেখানে আছে সেখানে যোগ্যতা নাই। আর্মি এত ফাইট করতে পারে কিসের জন্য? আর্মিতে কোনো ক্ষমা নেই। আমাদের আর্মিতে আছে হয়তোবা, ব্যবসা বাণিজ্য করে। তো যা হোক, আমার মেজ বোন নাচত। সেই যে সকালে উঠে তার নাচ শুরু হতো, আর থামে না। আমরা কতভাবে বোঝাই যে নাচ শরীরের পক্ষে ক্ষতিকর, সে আরো বেশি নাচে। এবং সত্যি সত্যি সে একসময় অনেক নেচেছিল, এবং ওইদিকে যায় নাই। কি করে তার মনে হলো তার ডাক্তার হওয়া উচিত, সে ডাক্তারিতে গেল। সেখানেও সে খুব ভালো করেছিল। কিন্তু এই যে ইচ্ছা, আমার হৃদয় চায়, আমার শরীর চায়, আমার শরীর নানানভাবে নানান নিশে সুন্দর হয়ে উঠতে চায়, এটা তো একটা শরীরের শিল্প, তাই না? এবং সেই আনন্দ আমি চাই। এটা যদি কারোর মনের মধ্যে আসে, তাকে কোনোদিন বাধা দিতে নাই। মানুষের আনন্দকে কোনোদিন বাধা দিতে হয় না, যেটা আমাদের প্রত্যেকটা গার্জিয়ান আনন্দকে বাধা দেবে। তোমার পড়তে ইচ্ছা করে ইতিহাস, তোমাকে বলে অ্যাকাউন্টেন্সি পড়। আমি সাহিত্য পড়ব, সব ঠিক। আমার মামা সেই ব্রিটিশ আমলে পিএইচডি করে আসা, আমাকে বললেন, দেখ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হ, অনেক টাকা, গাড়ি বাড়ি, অমুক তমুক। আব্বা আমাদের কাছে কোনোদিন বলেন নাই যে তোর পড়ে কি হবে। আমরা ভাবতাম বাসায় ভাই বোনরা, যে খেতে হয় যেরকম, খেলতে হয় যেরকম, তেমনি পড়তে হয়। এর যে আবার কোনো উদ্দেশ্য আছে, চাকরি আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, সুন্দরী স্ত্রী আছে, এটা তো আমার অজানা ছিল। মামা প্রথম আমার কানের মধ্যে দিলেন।
এবং শেষেরটা একটু বেশি করে বোঝালেন। তবুও আমার মন ওদিকে যায় নাই। কিন্তু এমন সময় এক গণক আসলো আমাদের বাসায়, সবার হাতটা দেখলো, আমার হাত দেখে বলল, আরে তুমি তো টাকার উপরে গড়াগড়ি খাবে। তারপরে দিনে এবং রাতে ঘুমের মধ্যে এবং জাগরণে আমি আমার তোষকের নিচে টাকার গজ গজ খচখচ শব্দ শুনতে পেতে লাগি। আমি যে তাদের কথা মতো কমার্সে ভর্তি হয়ে কি যে যন্ত্রণা, বাসায় তো আর থাকা হবে না। আমি একটা সাইকেল জোগাড় করলাম এবং আমার ছোট ভাইও আমার সঙ্গে গেল, আরেকজন জোগাড় করলাম, তিনজনে বাংলাদেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। এবং আমার ছোট ভাই সে আবার একটা পিস্তলের শব্দ করলো, দ্রুম করে। পিস্তল মানে নকল, কিন্তু আওয়াজ করলো। এবং আমাদের যাত্রা শুরু হলো। 80 মাইল যাওয়ার পরে একজন পড়ে গেল, 250 মাইল যাওয়ার পরে আরেকজন পড়ে গেল, কিন্তু আমি ছাড়িনি। জীবনে কোনো জিনিস ছাড়তে হয় না, কেমন? যদি একবার রক্তের মধ্যে কোনো জিনিস এসে যায় তাকে চেঞ্জ করতে হয়। 50 মাইল হোক, 80 মাইল হোক, 150 মাইল হোক স্পিডে। তখন আমার বিশ্বাস যে যে যা জিনিস রক্তের মধ্যে নিয়ে জন্মেছে সে তাই করুক, সে ওইখানেই শ্রেষ্ঠ হয়ে যাবে। আমাদের বাসায় একবার দুজন গায়ক এসেছিলেন, তোমরা তাদের নাম জানো না এখন আর। একজন মুমতাজ উদ্দিন, ওই যে পিলু মুমতাজের বাবা, আর বেদাত উদ্দিন। 3টা দিন তারা আমাদের বাসায় ছিল, সারাক্ষণ গান গাইল, গান, গানের পরে গান, গানের পরে গান, পাগলের মতো গান গেয়ে যাচ্ছে। তার রক্তের মধ্যে আছে গান, সে তো থামতে পারবে না। একবার পার্ক সার্কাসের মাঠে হেমন্ত মুখার্জিকে আনা হয়েছে গান গাইবেন, আরো অনেক গায়ক আছে, তারা গাইলেন। হেমন্ত মুখার্জি 9টার সময় আরম্ভ করলেন। আরম্ভ করলেন যে করলেন, সারা রাত গান গেয়ে সকাল 8টার সময় শেষ। দেখো, পাগল না হলে পৃথিবীতে কিছুই করা যায় না। নজরুল ইসলামের কবিতার মধ্যে আছে না যে আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, মানে কি আমার রক্তের মধ্যে কি আছে আমি টের পেয়েছি। আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাপ। আমি উন্মাদ, আমি উন্মাদ। আজকে পৃথিবীটা এমন ভাবে তৈরি হয়েছে যে উন্মাদ হওয়ার সম্ভব না, এই উন্মত্ততাটা লাগে। হেমন্ত মুখার্জি সারা রাত গান গাইলেন, একটা গান শেষ হচ্ছে তার একটা গান এসে যাচ্ছে। সমুদ্রের ঢেউ যেমন একটা এরকম এসে পড়ে, তার পরে পরে আবার আরেকটা আসে, আবার আরেকটা আসে। ওই রকম হৃদয় যদি না থাকে, তোমরা তো পুরস্কারের জন্য এরকম এরকম করছো এখন বসে বসে। হ্যাঁ, তোমার নিজেকে জিজ্ঞেস করো যে তোমার আত্মা কি চায়, তোমার স্বপ্ন কি চায়, তোমার জীবন কি চায়, সেটাকে অনুসরণ করো, নিজেকে অনুসরণ করো। আমি একটা গল্প বলি। এই এলিজাবেথ না, এর আগে এলিজাবেথ ছিলেন না একজন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার প্রেমিক কে? কারণ উনি হ্যান্ডশেক করতেন একজনের সঙ্গে, তাকাতেন আরেকজনের দিকে, হাসতেন আরেকজনের দিকে, তেমন একসঙ্গে 7 জনকে তিনি আনন্দিত করে রাখতেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার প্রেমিক কে? তখন উনি এই মুকুটটা দেখিয়ে বলেছিলেন, এই আমার প্রেমিক। তো মানুষের স্বপ্ন তার প্রেমিক হওয়া, হ্যাঁ। তো মানুষের বৈচিত্র্যের, শক্তির, সৌন্দর্যের কোনো শেষ নাই। যে যেদিকে পারো যাও, কিন্তু সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, সবাইকে ডাক্তার হতে হবে, সবাইকে টাকা রোজগার করতে হবে পৃথিবীতে। এরকম দারুণ পৃথিবী কোনোদিন আসে নাই। এর ফলে কি হয়েছে, আজকে পৃথিবীতে কোনো মানুষ নাই।
ট্রাম্প আছে, কোনো মানুষ নেই। ট্রাম্প আছে যারা হাজার হাজার লোকের মৃত্যুকে একটা সংখ্যা বলে মনে করে। ও এখানে তো 50,000 দিয়েছে। আমাদের জীবনটা হচ্ছে একটা রাজপ্রাসাদের মতো। রাজপ্রাসাদে যেমন হাজার হাজার ঘর থাকে, আমাদের জীবনের মধ্যে হাজার হাজার ঘর আছে। সেই ঘরের মধ্যে থেকে কোন ঘরে তুমি সবচেয়ে আনন্দে থাকবে খুঁজে বের করো, এইটুকু শুধু তোমার কাজ। থাকবো না কো বদ্ধ ঘরে, জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণা। এই যে আমাদের কত মানুষ মরে যাচ্ছে অভ্যুত্থানে, কিসের আশায়? আশা তো এইটাই যে একদিন বাংলাদেশ ফুলের বাগান হবে, কিন্তু তারপরে আমরা আবার হোঁচট খাই। মানুষ কি থামে? মানুষ একটা আশ্চর্য প্রাণী। মানুষ কোনোদিন পৃথিবী থেকে বিলুপ্ত হবে কিনা আমার সন্দেহ, কারণ মানুষের মধ্যে অন্তহীন চলার একটা শক্তি আছে। মরে যায়, ভেঙে যায়, শেষ হয়ে যায়, কিন্তু থামে না। তো ঠিক আছে, তোমরা থেমো না এবং নতুন কিছু করো। আর কিছু না পারলেও নাকগুলো সব